আচ্ছা, ফার্স্টে হচ্ছে 1 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন কি সবাই পেরেছিস? হ্যাঁ, সবার পারা গেছে? কারোর হয়নি এমন আছিস কি? সবার সবার হয়েছে তাই তো? আচ্ছা, তাহলে একের ডি এসছিল, একের ডিটাই কনফার্ম করে দিলাম, এটা নিয়ে আর আলোচনা করছি না। দুই দুইয়ের দুইয়ের সঠিক অ্যান্সার ছিল এ। এটা কি কেউ বুঝিস নি আছে যেমন? ওকে, তাহলে এখানে বলেছে 2n+r এটা ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ কে কনজিকিউটিভ অড নাম্বারস দেন কে ইকুয়াল টু, তাহলে 2n+r এই একটা রাশি। এই রাশিটাকে কি বলেছে? যে কে সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির আকারে প্রকাশ করা হয়েছে। এই যে যে রাশিটা তুই দেখতে পাচ্ছিস সেটাকে কে সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির আকারে প্রকাশ করা হয়েছে এটাকে। তাহলে পরে কে এর মান কত হবে? ঠিক আছে, এটা যদি হয়ে থাকে তাহলে কে এর মানটা কত? কে এর মান পাওয়ার জন্য আমরা 2n+r কে প্রকাশ করব অ্যাজ n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই ফরম্যাটে। ঠিক আছে, এখন এটাকে কি করে করা হবে? তো দেখ, তার জন্য আমাকে বিজোড় স্বাভাবিক সংখ্যাদেরকে নিয়ে একটু বর্গের সমষ্টি না, শুধু সমষ্টি, বর্গ কথাটা বলা নেই, শুধু সমষ্টি। ঠিক আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করা হয়েছে। তো দেখ, এখন আমাকে বিজোড় স্বাভাবিক সংখ্যার একটু নেচারটা জানতে হবে, যে বিজোড় স্বাভাবিক সংখ্যার ধর্মটা কি। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 3, 5, 7 এরা। ঠিক আছে, 1, 3, 5, 7 এদেরকে বলা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো যখন আমরা এদের সমষ্টি বের করব তখন এরকম হয়ে যাবে। এখন বিজোড় স্বাভাবিক সংখ্যাদের যে সাধারণ আকার সেটা হচ্ছে 2n-1, যেহেতু 1 থেকে স্টার্ট করেছি তাই 2n-1, যেখানে n একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। হলো, তাহলে আমি যদি এই 2n-1 অব্দি সমষ্টি বের করি, সেই সমষ্টির একটা সূত্র হয়, সেটা হয়ে যায় n স্কোয়ার, তাই তো? এই একটা জিনিস যেটা আমাদের জানা আছে অলরেডি, যে এর ভ্যালু হয়ে যায় n স্কোয়ার। তো আর এটাকেই আমরা কাজে লাগাতে পারি কি করে জানিস? যখন আমরা এই 2n+r ইন্টু r কে নিয়ে আলোচনা করছি, ইন্টু r এটাকে নিয়ে যখন আলোচনা করছি, এটাকে দেখ এভাবে লেখা যায় না, n+r+n, তাই তো, ইন্টু n+r-n, কেমন হয়? n+r+n, এটা 2n+r হয়ে যাচ্ছে, আর n+r-n, n গুলো কেটে গিয়ে শুধু r পড়ে থাকছে। তার মানে এটা a+b ইন্টু a-b লাগছে না দেখতে? a+b ইন্টু a-b মানে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? দেখ, যে n স্কোয়ার এসছে, n স্কোয়ার পাওয়া গেছে, তো n স্কোয়ার মানেটা কি? n স্কোয়ার মানে হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড়, প্রথম nটা বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা হচ্ছে n স্কোয়ার। যদি তাই হয় তাহলে n+r হোল স্কোয়ার মানে কি হবে? প্রথম nটা বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার, তাহলে n+r হোল স্কোয়ার তো নিশ্চয়ই কিছু না কিছু লেখা যায়, কারণ n ও একটা স্বাভাবিক সংখ্যা, n+r ও একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে n স্কোয়ার যদি প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয়, n+r হোল স্কোয়ার কার সমষ্টি হয়? প্রথম n+r সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। লাস্ট বিজোড় স্বাভাবিক সংখ্যাটা কত হবে? n+r সংখ্যক যদি বিজোড় স্বাভাবিক সংখ্যাকে নিই, লাস্ট বিজোড় স্বাভাবিক সংখ্যাটা কত হবে? একদম, ভেরি গুড, 2 ইন্টু n+r-1। তাহলে আমি এটাকে প্রকাশ করতে পারি এভাবে, 1 + 3 + 5 করে আপ টু 2 ইন্টু n+r-1 এত দূর অব্দি। আর n স্কোয়ারকে প্রকাশ করতে পারি 1 + 3 + 5 করে 2n-1 এত দূর অব্দি। বোঝা গেল? কোথায় বেশি এলিমেন্ট আসে, প্রথমেরটাতে না পরেরটাতে? প্রথমেরটাতে। কোশ্চেন হচ্ছে যে কতগুলো বেশি এলিমেন্ট আছে, ওটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, যে কতগুলো বেশি এলিমেন্ট আছে ওটা যদি বুঝতে পারিস তাহলেই হয়ে যায়। এখন কতগুলো বেশি এলিমেন্ট আছে দেখ, এখানে যা আছে সব কিছু এখানে আছে, সেকেন্ডেরটার মধ্যে যা আছে সব কিছু এখানে আছে। কেন? কারণ এখানে তো সব পরপর যাচ্ছে, তো প্রথমে n, তারপরে তো n+r কভার হবে। তো এখানে আছে nটা, তারপরে আছে n+r-টা, হ্যাঁ কি না? এই n+r-টার থেকে যদি nটাকে বাদ দেওয়া হয়
এখানে এনটা স্বাভাবিক সংখ্যা, এন প্লাস আরটা স্বাভাবিক সংখ্যা আসছে, আর এখানে এনটা স্বাভাবিক সংখ্যা আসছে। যদি আমি বিয়োগ করি কয়টা স্বাভাবিক সংখ্যা পড়ে থাকে, তাহলে ইজ ইকুয়াল টু আর নাম্বার অফ আর কোনগুলো ওগুলো দরকার নেই, কয়টা এটা আমার দরকার। তাহলে আর নাম্বার অফ কি অড ন্যাচারাল নাম্বারস। বোঝা গেছে? তাহলে যা বুঝতে পারলাম কে এর ভ্যালু হয়ে যাচ্ছে, এই জন্য 2 এর সঠিক অ্যান্সারটা বলা হয়েছিল কত, K। বুঝলি তোরা প্রিয়াংশু? বুঝে দিলাম, বুঝলাম। এভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো, ঠিক আছে? তো এই যে সময়ের সাথে সাথে আমরা এই শর্ট ট্রিক গুলো শিখছি, এগুলো আমাদের খুব কাজে লাগে। যেমন আজকে একটা শর্ট ট্রিক তোরা বললি যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার, ঠিক আছে? তারপরে এসে 3 এর অঙ্কটাতে, 3 এর অঙ্ক সকলের কি বোঝা গেছে? হ্যাঁ, কেউ আছিস যে 3 এর অঙ্ক বুঝিসনি এমন? 3 এর অঙ্ক তোর অসুবিধা আছে। 3 এর অঙ্কে দেখ বলছে সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ, এই রাশিটা কত হবে? এই যে রাশিটা দেওয়া আছে এর n তম পদের সমষ্টি কত হবে? রাশিটা কি? রাশিটা হচ্ছে 1/√2 + √5 প্লাস 1/√5 + √8 প্লাস 1/√8 + √11 and so on। সর্বপ্রথমত বুঝতে হবে এর n তম পদে হবে কত, ঠিক আছে? n তম পদ পর্যন্ত সমষ্টি চেয়েছে, তো তার জন্য আমার n তম পদটা লাগবে। n তম পদটা দেখতে কিরকম হবে? তো বেসিক্যালি এই সিরিজটা দুটো সাব সিরিজকে কন্টেইন করে আছে। যে তুমি সিরিজটা দেখতে পাচ্ছ সেটা দুটো সাব সিরিজ বলো না, দুটো সাব সিকোয়েন্সকে কন্টেইন করে আছে। সাব সিকোয়েন্স গুলো কি কি? প্রথম সাব সিকোয়েন্স হচ্ছে 2 5 8, এই সিকোয়েন্সটা, আর দ্বিতীয় সিকোয়েন্সটা হচ্ছে 5 8 11, এই সিকোয়েন্সটা। এখন খেয়াল করে দেখ 2 5 8 এটাও সমান্তর প্রগতিতে আছে, আর 5 8 11 এটাও সমান্তর প্রগতিতে আছে। 2 5 8 যে সমান্তর প্রগতি হচ্ছে তার n তম পদ কত হবে? হ্যাঁ, কি করে পাবো? কারণ স্বাভাবিক ব্যাপার, প্রথম পদ কত? 2 5 8 এর 2, আর সাধারণ অন্তর কত? 3। তাহলে n তম পদ কত হবে? a + n - 1 * d, তার মানে 2 + n - 1 * 3। তাহলে এটা হয়ে গেল রুট ওভার, কারণ রুট যেহেতু সবগুলোর উপরই আছে, 2 + n - 1 * d, n - 1 ইনটু কত? 3 করলে কত হয়? 3n - 1, তাই তো? 3n - 1 ক্লিয়ার হয়েছে? জয়, বুঝতে পারছিস? প্লাস রুট ওভার একই রকম ভাবে 5 8 11, এই যে সিরিজটা এটাও এপি সিরিজ, এটাও সমান্তর প্রগতি, এরও n তম পদ হবে কত হবে? না, একই কেন হয়? দুইজনের কি শুরু একই জায়গায়? তাহলে শুরু যদি একই জায়গায় না হয় কোনো কিছুই একই রকম হবে না। হ্যাঁ, সাধারণ অন্তরটা একই, তুই এটা বলতে পারিস, কিন্তু শুরু যেহেতু আলাদা, শেষ সাধারণ অন্তর এক, তাহলে n তম পদ আলাদাই হবে। n তম পদ হবে কত? হিসাব করতে হবে। প্রথম পদ যোগ n - 1 * d কত হয় বল? 3n + 2, 3n + 2 না -2? +2, ঠিক আছে? 3n + 2 হলো। করবোটা কি? আমরা কর্ণী নিরসন করব, ঠিক আছে? আমরা করব কর্ণী নিরসন। কর্ণী নিরসন মানে জানিসই তোরা যে √2 + √5 আছে, √2 - √5 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তো তাহলে √5 - √2 দিয়ে গুণ করতে পারিস, তাহলে প্রত্যেকটাতেই আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো √2 - √5 দিয়ে যদি গুণ করি এরকম হয়ে গেল, বাই হয়ে যাবে -3, ঠিক আছে? একই রকম হবে, এখানে হয়ে যাবে √5 - √8 বাই -3, এখানে হবে √8 - √11 বাই -3। এরকম ভাবে চলতে থাকবে, সবার নিচে -3 আসছে, উপরে এখানেও তাই হবে, √n - 1 √3n + 2, এটা ইকুয়াল টু 1/-3 কমন। আর যদি তা করিস তাহলে তুই লক্ষ্য করবি √2 থাকবে, কিন্তু -√5 + √5 কাটবে, -√8 + √8 কাটবে, মানে পরের পদের আগের টার্ম আর আগের পদের পরের টার্ম কেটে যাবে। এভাবে লাস্ট পদের যে আগের টার্ম আর তার আগের পদের যে পরের টার্ম ওটাও কাটবে, মানে পড়ে থাকবে কে? √2 এর সাথে পড়ে থাকবে মাইনাস দিয়ে √3n + 2। কারণ তুমি যদি মাইনাস ভিতরে মাল্টিপ্লাই করে দাও তাহলে 3n + 2 -√2 / 3, এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এটা কোনটার সাথে ম্যাচ করে? ম্যাচ করে, তো এটা হচ্ছে বি এর সাথে ম্যাচ করে, তাই না? 3 এর বি।
বোঝা গেল? গেল বোঝা? চার, চার কেউ বুঝিস নি, এমন আছিস? চার এই অসুবিধা আছে। চারে কি বলেছে, দ্য ভ্যালু অফ এটা n equal to 1 to infinity tan theta by 2 to the power n by 2 to the power n minus 1 into cos theta by 2 to the power n minus 1 এর মান কত হবে? দেখ রাশিটাকে লিখি। প্রথমত এটাকে একটু সিম্পলিফাই করি। tan theta by 2 to the power n, কি বলেছে 2 to the power n, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 to the power n minus 1 into cos theta by 2 to the power n minus 1। বলতে পারবি কোনটা বড়, থিটা বাই 2 to the power n নাকি থিটা বাই 2 to the power n minus 1? কোনটা বড়? বড় অ্যাঙ্গেল কোনটা, থিটা বাই 2 to the power n বড় নাকি থিটা বাই 2 to the power n minus 1 বড়? থিটা বাই 2 to the power n minus 1 বড়। কিভাবে হবে? এখন তুমি ভাবো যে 2 to the power n বড় না 2 to the power n minus 1 বড়। তাহলে যখন হরে বড় রাশি হয় তখন ওভারঅল মান কমে, তাই না? তাহলে হরের ছোট রাশি হলে ওভারঅল মান বাড়বে। এই জন্য থিটা বাই 2 to the power n minus 1 এর মান বেড়ে গেল, যেহেতু 2 to the power n minus 1 এর মানটা কম আর ওটা হরে বসছে। ঠিক আছে, ওকে। তাই আমরা কি করব, সর্বপ্রথমত এই যেহেতু নিচে cos আছে উপরেও sin বাই cos করে দেবো। তাহলে sin থিটা বাই 2 to the power n বাই cosটাও নিচে চলে আসলো 2 to the power n minus 1 into cos theta by 2 to the power n into cos theta by 2 to the power n minus 1 হলো। এটা ইকুয়াল টু, আমি হরে এই যে হর পার্টে sin 2 থিটাকে নিয়ে আসবো। হর পার্টে আমি sin 2 থিটাকে নিয়ে আসবো, কিভাবে আনি দেখ। ঠিক আছে, হরে sin 2 থিটা আনার জন্য লবেও আমাকে sin দিয়ে গুণ করতে হবে। তো লবে যদি আমি sin দিয়ে গুণ করি হয়ে যাবে sin স্কয়ার থিটা বাই 2 to the power n, হরে হবে 2 to the power n minus 1 into cos theta by 2 to the power n into sin theta by 2 to the power n। মানে বুঝতে পারলি যে sin theta by 2 to the power n দিয়ে লব আর হর দুজনকে গুণ করা হলো। কেন? যাতে sin 2 থিটার সূত্র 2 sin a cos b বলছি, তা 2 sin theta cos theta এই সূত্রটা আসবে। ঠিক আছে, 2 sin theta cos theta এই সূত্রটা যাতে আসে। ক্লিয়ার? 2 sin theta cos theta ফর্মুলাটা অলমোস্ট চলে আসছে, শুধু 2 এর অভাব। তো 2 কে যদি নিয়ে আসি ওই কাজটাও কমপ্লিট হয়ে যায়। তাহলে 2 to the power n minus 1 এখান থেকে যদি আমি একটা 2 কে ধার করি তাহলে 2 to the power n minus 2 থাকবে into 2 sin theta by 2 to the power n into cos theta by 2 to the power n। অথবা দরকার নেই, কি বলতো, দরকার নেই, আমার ধার করার দরকার নেই, ধার আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি কি করব যে লব আর হর দুজনের সাথে 2 গুণ করে দিই, তাহলে লবেও একটা সূত্র তৈরি হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা বাই 2 to the power n ইনটু cos, এখানে হয়ে যাচ্ছে থিটা বাই 2 to the power n minus 1। ঠিক আছে এতদূর? এটা ইকুয়াল টু উপরে হয়ে গেল 1 minus cos 2 থিটা সূত্র। তো cos কত লিখবো? 1 minus cos থিটা বাই 2 to the power n minus 1। এটা হয়ে গেল লব পার্টে। আর হরে কত হবে? হরে হয়ে যাবে 2 to the power n minus 1 into sin একই রকম ভাবে থিটা বাই 2 to the power n minus 1 into এর সাথে পড়ে আছে cos থিটা বাই 2 to the power n minus 1। মানে বুঝতে পারলি হরেও কিন্তু ফর্মুলা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কার? sin 2 থিটা, তাই না? হরেও sin 2 থিটার ফর্মুলা তৈরি হয়ে গেছে। একটা শর্টকাট বলবো। শর্টকাটটা হচ্ছে যদি 2 এর পাওয়ারে যে রাশিটা আছে সাইনের যে অ্যাঙ্গেলের নিচে যে 2টা আছে তার পাওয়ারও সেম রাশি, আর কজের ক্ষেত্রেও তার পাওয়ারও যদি সেম রাশি থাকে তাহলে পরে আলটিমেটলি এদের তিনজনের গুণফল সাইন থিটা হয়। ঠিক আছে, এই তিনজনকে গুণ করলে সাইন থিটা হয়। কি করে? খুব মজার জিনিস কি, যে 2 না, এক মিনিট আমি ঠিক বললাম তো? না না, একটু বলেছি সাইন থিটা হয় না। এটা হয়ে যাবে, একটু ভুল বলেছি। এটা হয়ে যাবে হচ্ছে 2 to the power n minus 2
ইন্টু সাইন থিটা বাই এন টু টু দি পাওয়ার এন মাইনাস টু, এটা হয়ে যাবে। আমি একটু ভুল বলেছিলাম, উপরে হবে 1 মাইনাস কস থিটা বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বল ঠিক আছে? ওকে। আচ্ছা, আমাদের এখন কি করতে হবে? আমাদের সামেশনটার মান বের করতে হবে। সামেশনটার মান বের করার আগে আমাকে একটু দেখতে হবে যে সব কাটাকাটি যাচ্ছে কিনা। তো তার জন্য এখানে হচ্ছে কত, এটা চেক করি চল। এখানে দাঁড়া, এখানে n ইকুয়াল টু ওয়ান, n ইকুয়াল টু ওয়ান এর জন্য আমি একটা পদ পাবো না, আমাকে cos, এটা গেল 1 মাইনাস cos থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তো tan থিটা বাই 2 টু দি পাওয়ার n, এখান থেকে এটা হলো, ঠিকই আছে। আমরা পরে কি সেটা এখন ভুল করলাম নাকি? sin cos 2 sin থিটা বাই 2 টু দি পাওয়ার cos থিটা বাই 2 টু দি পাওয়ার যদি করতাম, নিচে cos স্কয়ার হচ্ছিল 1 প্লাস cos, না যা ঠিক যা করেছি ঠিকই আছে, 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে একটা ভাবার বিষয় আছে, এখানে আমি এটা ক্যান্সেল করব কিনা। এক মিনিট, হ্যাঁ, লাস্ট লাইনটা না করলেও চলবে, লাস্ট লাইনটা করছি না। লাস্ট লাইনটাকে বঞ্চ মডিফাই করে করছি এরকম যে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থাকুক, আর এখানে আমরা সেপারেশন অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গায় আমরা অ্যাপ্লাই করছি সেপারেশন। সেপারেশন মানে হচ্ছে 1 বাই সাইন অফ থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু কজ অফ থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস cos থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, ও এটা তো কেটে যাচ্ছে, তার মানে 1 বাই সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হলো। এটা ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু করব কি করব হচ্ছে যে এই যে সেকেন্ড পার্টটা, এই যে যেটা দেখতে পাচ্ছ এই রাশিটা, এই রাশির লব আর হরের সাথে আমাকে 2 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ব্র্যাকেটে 2 বাই, যদি লব আর হরের সাথে 2 গুণ করি মানে আবার হরে আসবে হচ্ছে 2 সাইনে কজে, মানে সাইন 2 এর সূত্র, তার মানে 2 বাই সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে গেল, মাইনাস 1 বাই সাইন থিটা বাই, এটা n মাইনাস 2 হবে, থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হলো। দেখ বোঝা যাচ্ছে? ওকে, এখন আমরা তাহলে কি করলাম, যে জেনারেল পদটা ছিল সেই জেনারেল পদটাকে আমরা এক্সপ্যান্ড করলাম এতটা, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন তোরা চাইলে পরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এটাকে কোজেক বানিয়ে দিতে পারিস, অথবা যা আছে সেরকমও রাখতে পারিস, যেটা ইচ্ছা। এখন আমরা অ্যাপ্লাই করব সামেশন, কারণ আমরা সামেশন আসবো। দেয়ারফর সামেশন কত বলেছে, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ডাইরেক্টলি না নিয়ে আমরা নিচ্ছি হচ্ছে সামেশন 1 টু r, কারণ ডাইরেক্ট সামেশনের উপর 1 টু ইনফিনিটি বের করি না আমরা, ঠিক আছে? 1 টু ইনফিনিটি বের করার টেকনিকটা আলাদা। তো ওই কি জিনিস ওটাই শেখাচ্ছি। প্রথমে আমরা কি করবো, 1 টু r একটা সাধারণ পদ্ধতি, বা 1 টু k বা 1 টু m,
উপরের পদটাকে তুই ফিক্স করে দিবি, ইনফিনিটিতে না নিয়ে গিয়ে বরঞ্চ একটা ফিক্স পদ্ধতিতেই ক্যালকুলেশন করবি, দেখ কত আসে। তাহলে যদি আমরা 1 to r করি তাহলে ব্র্যাকেটেড এখানে কত থাকবে 1/2 to the power n minus 1 into bracketed 2 sin theta by 2 to the power n minus 2 minus 1 sin theta by 2 to the power n minus 1 হলো। এটাকে এখন এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড মানে বুঝিস তো, আর এর জায়গায় মান, n এর জায়গায় মানগুলো একে একে বসাবো। n এর প্রথম মান কত বসবে? তো n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1/2 to the power 0 মানে কত হয় 1, তাহলে 2 sin থিটা বাই, দেখ কত হচ্ছে 2 sin থিটা বাই কত হচ্ছে 2 to the power minus 1 মানে 2 থিটা, বেসিক্যালি 1/2 sin 2 থিটা মাইনাস 1 sin থিটা। ক্লিয়ার হলো? প্লাস এরপরে n এর জায়গায় কত বসবে? তো n এর জায়গায় 2 যদি বসে তাহলে বাইরে একটা হাফ থাকবে আর ব্র্যাকেটে 2 sin থিটা বাই শুধু থিটা 2 sin থিটা মাইনাস 1 sin কত হবে থিটা বাই 2। ক্লিয়ার? একই রকম তারপরে হবে 1/2 স্কয়ার হবে নিশ্চয়ই, ভেতরে হবে 2 sin থিটা বাই 2, এর জায়গায় কত বসেছি 2, তাহলে ঠিক দেখলাম? দাঁড়া, এর জায়গায় কত বসানো হচ্ছে এখন 3 বসানো হচ্ছে, 3 বসালে পরে থিটা বাই 2 ঠিকই লিখেছি, মাইনাস 1 sin থিটা বাই 2 স্কয়ার। ঠিক আছে? প্লাস ডট 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 প্লাস লাস্ট যে আরতম পদের ক্ষেত্রে হবে 1/2 to the power r minus 1 ব্র্যাকেটে 2 sin থিটা বাই 2 to the power r minus 1 r minus 2 মাইনাস 1 sin থিটা বাই 2 to the power r minus 1। ঠিক আছে? এটা দেখ বুঝে নে ভালো করে। এটা ইকুয়াল টু, মানে হিসাব করতে হবে। দেখ 2 sin 2 থিটা দেখা যাচ্ছে, 2 sin মাইনাস 1 sin থিটা, তারপরে এই হাফ দিয়ে গুণ করে দেখে তোরে, তাহলে 1 প্লাস 1 sin থিটা মাইনাস 1/2 sin থিটা বাই 2। ঠিক আছে? এখানেও গুণ কর, প্লাস 1/2 sin থিটা বাই 2 মাইনাস 1/2 স্কয়ার sin থিটা বাই 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 2 to the power r minus 1 into sin theta by 2 to the power r minus 2 minus 1/2 to the power r minus 1 sin theta by 2 to the power r minus 1। একটু দেখতে অসুবিধা হবে, আমাকে জিজ্ঞেস করে নিস। ঠিক আছে? 2 to the power r minus 1 sin theta by লাস্ট পদ যেটা, ওটা বারবার করে বলছি, ওটা যেহেতু বুঝতে অসুবিধা, এই দুটো পদ যাদের বুঝতে অসুবিধা হবে নিজের মতন করে লেখ, তাহলে আর ভুল হবে না। কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বল, আমি বলে দিচ্ছি। সেকেন্ড লাস্ট পদটা হচ্ছে 2/2 to the power r minus 1 into sin theta by 2 to the power r minus 2, আর এটা লাস্ট পদ হচ্ছে 2 to the power r minus 1 into sin theta by 2 to the power r minus 1। তো সেকেন্ড লাস্ট হচ্ছে theta by 2 to the power r minus 2, তারপরে পদটা হচ্ছে theta by 2 to the power r minus 1। ক্লিয়ার হয়েছে? মজার জিনিস দেখ, আশা করি তোরা বুঝে গেছিস মজার জিনিসটা কি। কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে একদম লাস্ট পদের আগের পদ, সেকেন্ড লাস্ট টার্ম অবধি কাটবে। পরে কি কি থাকবে? জাস্ট দুটো পদ পড়ে থাকবে, একটা হচ্ছে 2 sin 2 থিটা, আর একটা হচ্ছে ওটা। therefore summation n equal to 1 to r কি ছিল? summation n equal to 1 to r tan theta by 2 to the power n by এইটারই তো মান আলটিমেটলি 2 to the power n minus 1 into cos theta by 2 to the power n minus 1। ঠিক আছে?
এটা ইকুয়াল টু এলো কত 2/sin 2 থিটা মাইনাস 1/2 টু দি পাওয়ার r মাইনাস 1 ইন্টু সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1। ঠিক আছে, বল ক্লিয়ার? ফার্দার প্রসিড করার আগে, এর পরবর্তী জায়গা যাওয়ার আগে, লিমিট তো তোরা সবাই শিখছিস, তাই কি না? তো লিমিটে একটা সূত্র আছে, সূত্রটা কি? যে লিমিট x টেন্ডস টু 0, সবার প্রথম যে সূত্র sin x বাই x ইজ ইকুয়াল টু 1 হয়, তাই না? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তো ব্যাপারটা কি বলতো, যে আমরা যেটার মান বের করলাম সেটা হচ্ছে যদি n ইকুয়াল টু 1 থেকে শুরু করে r তম পদ অবধি, মানে একটা সসীম পদ অবধি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা উত্তর আসে। না, আমাদের কোশ্চেনে সসীম পদ চাই না, আমাদের কোশ্চেনে চেয়েছে অসীম, ইনফিনিটি অবধি যেতে বলেছে। তো এই যে ইনফিনিটি ব্যাপারটা কি করে নিয়ে আসে, সামেশন ফাইনাইট সাম থেকে ইনফাইনাইট সাম কি করে বের করে? জাস্ট ওপরের যে ভ্যালুটা, যেখানে আমি সীমাবদ্ধ করেছি, যে অনির্দিষ্ট জায়গায় আমি সীমাবদ্ধ করেছি, যে ভ্যারিয়েবল আমি সীমাবদ্ধ করলাম, সেই ভ্যারিয়েবলটাকে জাস্ট টেন্ডস টু ইনফিনিটি করে দাও। ঠিক আছে, মানে সামনে একটা লিমিট কথা লাগিয়ে দাও, লিমিট r টেন্ডস টু ইনফিনিটি সামেশন n ইকুয়াল টু 1 টু r, যেটা আছে ওটা পুরোটা লিখি, tan থিটা বাই 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু cos থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ব্র্যাকেটে, এটা সমান সমান, তার মানে কি ডান দিকেও লিমিট r টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। কনস্ট্যান্টের সেন্সটা বুঝিস তোরা? সেন্স অফ কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট কাকে বলে বুঝিস তো? যে চেঞ্জ হবে না কোনো পরিপ্রেক্ষিতে, কোনো কিছুর রেসপেক্টেই যে নিজের মান পরিবর্তন করবে না, তাকেই বলা হয় ধ্রুব, তাই না? তো লিমিটের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টের ব্যাপার জানি, যে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি আছে, তার মানে এখানে কারা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে? লিমিট r টেন্ডস টু ইনফিনিটি তে কারা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হয়? মাথা রাখবি, যে সকল এক্সপ্রেশনের মধ্যে r নেই তারা সবাই কনস্ট্যান্ট। লিমিট r টেন্ডস টু ইনফিনিটি কথাটা যখন ইউজ হবে, তখন যাদের মধ্যে r আছে কেবল তারাই হচ্ছে ভ্যারিয়েবল, তারাই হচ্ছে ফাংশন, অবশিষ্ট যারা থাকবে সবাই হচ্ছে কনস্ট্যান্ট। যেমন ধরে নে কথা কথা, এই 2/sin 2 থিটা, এই পদটার মধ্যে কোনো জায়গায় r দেখা যাচ্ছে, তার মানে এটা কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের উপর লিমিট বসলে অ্যান্সার কোথায়? ওটাই হয়, কনস্ট্যান্টই হয়। তার মানে এটার উত্তর এটাই হলো 2/sin 2 থিটা। বোঝা গেল? হ্যাঁ, লিমিটটা বসবে তার পরের পদটার উপর, লিমিট r টেন্ডস টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার r মাইনাস 1 ইন্টু সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1। ক্লিয়ার? এতক্ষণ ছিল সামেশনের অঙ্ক, এখন হয়ে গেল এটা লিমিটের অঙ্ক। তো লিমিটের অঙ্ককে আমরা লিমিটের মতন করে ট্রিট করবো, ঠিক আছে, যেভাবে আমরা লিমিটের অঙ্ক করি। কারণ লিমিটের ফার্স্ট কাজ কি, প্রথমত দেখতে লাগে যে লিমিটের অঙ্কটাতে কোন লিমিটের সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তো যেহেতু এখানে সাইন আছে, তো অবভিয়াসলি সাইনের যে সূত্রটা ছিল, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1, ওটাই অ্যাপ্লাই করতে লাগবে। ঠিক আছে, যেহেতু এখানে ট্রিগোনোমেট্রি হিসেবে সাইন চলে আসছে, এখন আমরা ওটাকে অ্যাপ্লাই করব কি করে? ওটার বেসিক কথা কি? ওর বেসিক কথা হচ্ছে sin x বাই x অথবা x বাই sin x, দুটোই কিন্তু, হ্যাঁ, দুটোরই ভ্যালু 1 হয়। sin x বাই x অথবা x বাই sin x থাকতে হবে। তো এখানে sin x বলতে কত? sin x বলতে কত? x, এক্স্যাক্টলি। তাহলে sin x তো হয়ে গেল, sin x হরে আছে, তাহলে x উপরে যাবে, তাহলে লবে কত থাকা উচিত? তো কি করে আনি দেখ, দেখ 2 টু দি পাওয়ার r মাইনাস 1 তো আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো ওইটাকে আমি উপরে পাঠিয়ে দিলাম, ওটা 1/2 টু দি পাওয়ার r মাইনাস 1 হয়ে থাকলো। আমার লাগতো থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1, তো থিটাকে আনার জন্য আমরা উপরে একটা থিটা লিখে দিলাম। এখন থিটা লেখার সাথে সাথে থিটা তো ছিল না, অ্যাডজাস্ট করার জন্য 1/θও লিখতে হবে, কথাটা ক্লিয়ার? ডিভাইডেড বাই sin থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1। আর মজার জিনিস হচ্ছে 1/θ, এর মধ্যে কোনো r নেই, কনস্ট্যান্ট, কি হবে? বেরিয়ে যাবে। তাহলে 2/sin 2 থিটা মাইনাস 1/θ বেরিয়ে গেল। লিমিট r টেন্ডস টু ইনফিনিটি হলো থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1 বাই সাইন অফ থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1। ক্লিয়ার? বোঝা গেছে? অনেকে, যদি আমি থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1 কে z ধরি,
বা ওয়াই ধরি, কিছু একটা যদি ধরি, প্রতিস্থাপন যদি করি, তাহলে আর টেন্স টু তো ইনফিনিটি বলা আছে, ওয়াই টেন্স টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ভেরি গুড। তাহলে এটাই ইকুয়ালস টু 2y sin 2 থিটা মাইনাস 1 বাই থিটা ইন্টু লিমিট, আমি r টেন্স টু ইনফিনিটি জায়গায় রেখে দিলাম, z টেন্স টু 0। কেন z টেন্স টু 0 লিখলাম? আর z কেই বা z হচ্ছে এই থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এটা হয়ে যাবে z। এখন যদি কেউ না বুঝিস তাহলে বলে দিই তার জন্য, যে আমি z ইকুয়ালস টু থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1 কে ধরলাম। এখন r টেন্স টু ইনফিনিটি যখন হবে তখন বুঝতে হবে তোমাকে যে থিটা তো কনস্ট্যান্ট, যায় আসে না তাই ওর 1/2 টু দি পাওয়ার r মাইনাস 1, মানে থিটা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এটা কিন্তু টেন্স টু 0 হবে। কারণ r যত বাড়বে ওর মান তত কমতে থাকবে, ঠিক আছে? r বাড়ার সাথে সাথে থিটা বাই 2 টু দি পাওয়ার r এর মানটা ধীরে 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 কমতে থাকবে। তার মানে z টেন্স টু 0, কারণ ওটাকে z ধরা আছে। তাহলে এটা দেখতে কিরকম হয়ে গেল? z বাই sin z। আর এর মান তো আমরা জানি কত, 1। তাহলে 2 বাই sin 2 থিটা মাইনাস 1 বাই থিটা। কত নম্বর অপশন? এ নাম্বার অপশন। এটা 4 এর এ। বোঝা গেছে? বলছি না পরীক্ষার হলে কিছু অঙ্ক বাদ দিতে লাগে, ঠিক আছে? কিছু অঙ্ককে অ্যাভয়েড করে দেওয়ার বেটার। তো চক্রান্তে পা দেবেন না, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তখনকার জন্য যখন তোর হাতে অন্য কোনো অঙ্ক করার বাকি নেই, তুই আর অন্য কোনো অঙ্ক ট্রাই করতে চাস না, তোর হয়ে গেছে, ঠিক আছে? তখন তুই এই অঙ্কগুলো কর, ভালো, ঠিক আছে? তো এই কারণ প্রবলেমটার তুই কনসেপ্টটা শিখে গেলি, এখন এই জাতীয় প্রবলেম তুই পারবি। কিন্তু তা সত্ত্বেও আমি সাজেস্ট করব যে এই জাতীয় প্রবলেম লাস্টে করার জন্য, এত তাড়াতাড়ি না করো। পরীক্ষার শুরুতে যাতে এই অঙ্ক করে তুমি এক গাদা সময় নষ্ট না করো, ঠিক আছে? কারণ এই অঙ্ক তুমি যতই চেষ্টা করো, যদি একদম হুবহু কমন না পড়ে, ঠিক আছে, যা করছি সেটাই, তাহলে পরে কিন্তু এই অঙ্ক শুরুতে ধরাটা বোকামি হবে, কারণ অনেকটা সময় খেয়ে নেবে, ঠিক আছে? এই আচ্ছা, তারপরে কত? 5। 5-এর অ্যান্সার কি আলাদা করে বলতে হবে? হ্যাঁ, হয়নি? 5 কার কার অসুবিধা আছে? 5 গৌরবের অসুবিধা, পবিত্রের অসুবিধা আছে, অসুবিধা আছে। 5 বলেছে সেক কত? সেক 8 থিটা মাইনাস 1 বাই সেক 4 থিটা মাইনাস 1, এর মান নিচে চারটার মধ্যে কোনটা হবে? তো আমি এখানে কি কি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি? 8, 2 আর 6, এই তিন ধরনের। 8, 2, 4, 6, 8, 2, 4, 6, এই চারটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। তো 8 আর 4 এদের দুজন থেকে না 6 তো আসবে না, এইটুকুন বোঝা গেছে। তাহলে tan 6 থিটার যে অপশন ওটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? বাকি পড়ে থাকলো tan 2 থিটা বাই tan 8 থিটা, tan 8 থিটা বাই tan 4 থিটা, tan 8 থিটা বাই tan 2 থিটা, ঠিক আছে? এই তিনটা অপশন বাকি থাকলো। ক্লিয়ার? তাহলে কি করে ইনিশিয়াল স্টেপটা, প্রথম পাটা কি করে ফেলাবো বুঝতে পারলি? প্রথম পা মানেই কিন্তু ধুম করে ক্যালকুলেশন তা না, আগে ভালো করে অ্যানালাইজ করে নাও, ঠিক আছে? কোশ্চেন পড়ে কিছু জিনিস তো কোশ্চেন পড়েই বোঝা যাবে। ক্লিয়ার? এখন এখান থেকে আমাদের কি করতে হবে? এই টেন ব্যাপারগুলোকে নিয়ে আসতে হবে। তো দেখ সেক থেকে টেন কি করে আনবো? প্রথমত এখানে এত বড় অ্যাঙ্গেল আমরা কি করব? জিনিসটাকে কজে কনভার্ট করব। কজে কনভার্ট করার পরে গুণিতক কোণের সূত্র খাটাবো, সূত্র খাটিয়ে দেখবো কি আসে, ঠিক আছে? তাহলে চল করি। এটা ইকুয়াল টু sec 8 থিটা মাইনাস 1 বাই এটাকে আমি লিখলাম 1 মাইনাস cos 8 থিটা বাই 1 মাইনাস cos 4 থিটা, কিন্তু সেটা যদি করি তাহলে ইনটু হয়ে থাকবে cos 4 থিটা বাই cos 8 থিটা, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছিস। এটা ইকুয়াল টু 1 মাইনাস cos 8 থিটা মানে হয় 2 sin স্কয়ার 4 থিটা, আর 1 মাইনাস cos 4 থিটা এটা মানে হয় 2 sin স্কয়ার 2 থিটা গুণ cos 4 থিটা ডিভাইডেড বাই cos 8 থিটা ইজ ইকুয়াল টু, দেখ 2 গুলো কেটে গেল, না কাটলেও ভালো হইতো, যাই হোক, না না কাটবো না, কাটবো না, 2 থাক। তাহলে 2 কি করবো? দেখ 2 sin স্কয়ার 4 থিটা না, আবার তার পাশে cos 4 থিটাও আছে না, তো একটা sin 4 থিটাকে নিলাম, তার সাথে cos 4 থিটা গুণ করলাম, সঙ্গে আরেকটা sin 4 থিটা পড়ে থাকলো, নিচে 2 sin স্কয়ার 2 থিটা যা আছে তাই, কারণ নিচে কিছু করার মতন নেই।
কিন্তু ওপরে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 8 থিটা, ফার্স্ট পোর্শনটা সাইন 8 থিটা, নিচে কত আছে, তারপর হয়ে গেল tan 8 থিটা, কথাটা ক্লিয়ার? ইনটু কত পড়ে আছে সাইন 4 থিটা, আর নিচে কত আছে 2 sin স্কয়ার 2 থিটা। তো 2 থিটার থেকে 4 থিটা আনার থেকে 4 থিটার থেকে 2 থিটা আনাটা বেটার। কি করে, সাইন 4 থিটা মানে হয়ে যাবে 2 sin 2 থিটা cos 2 থিটা ডিভাইড বাই 2 sin স্কয়ার 2 থিটা, 2 2 কাটা, sin থিটা sin স্কয়ার 2 থিটা কাটা, তার মানে tan 8 থিটা, আর পড়ে থাকলো cos 2 থিটা বাই sin 2 থিটা, মানে cos 2 বাই sin 2, cos 2 থিটা বাই sin 2 থিটা 1/10। তাহলে এটা হয়ে গেল 1/10 2 থিটা। এটা কত নম্বর অপশনের সাথে ম্যাচ করে? 5 এর সি। বোঝা গেল? 6 ছয়, ছয়ের যে অঙ্ক, কার কার অসুবিধা আছে ছয়ের অঙ্কে? ছয়ের অঙ্কে কার অসুবিধা আছে? ছয়ের অঙ্ক কি, দ্য ভ্যালু অফ এটা, এর মান কত? দেখ কত সহজ এটা। অ্যাঙ্গেলটাকে দেখ, অ্যাঙ্গেলটা কি বলছে 0 to π/8, 0 লেস দেন থিটা লেস দেন π/8, মানে কোন কোয়াড্রেন্ট? তো অ্যাঙ্গেলটা কেন দেওয়া আছে জানিস? অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই রুটের জন্য। রুটের অ্যান্সার করলে প্লাস আর মাইনাস দুটোই আসতে পারে না? তো হয় প্লাস বা মাইনাস, দুটোর মধ্যে কোনো একটা আসবে, ঠিক আছে? আর কোনটা আসবে? যেহেতু অ্যাঙ্গেলটা বলা আছে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, তো সাইন কস টেন সেক কোসেক কট উত্তর হিসেবে যাই আসুক না কেন পজিটিভ হবে, তো সামনে প্লাস চিহ্ন থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলি প্রিয়াংশু? এখন হিসাব করি, রুট কত, কয়টা 2 আছে? 3টা 4টা, 2 প্লাস রুটের ভেতরে 2 প্লাস রুটের ভেতরে 2 প্লাস 2 cos কত 8 থিটা। দেখ জয়, 1 প্লাস cos 2 থিটা সূত্র, 1 প্লাস cos 2 থিটা সূত্র, 1 প্লাস cos 2 থিটা কি হয়? 2 cos স্কয়ার থিটা। এটা হয়ে গেল 2 cos স্কয়ার 4 থিটা, ঠিক আছে? 1 প্লাস cos 2 থিটা যদি 2 cos স্কয়ার থিটা হয়, তাহলে 1 প্লাস cos 8 থিটা হয়ে যাবে 2 cos স্কয়ার 4 থিটা, ঠিক আছে? অ্যাঙ্গেলটা জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 8 এর থেকে 4 হয়ে যাবে, 4 এর থেকে কত হবে? 2 হবে, 2 এর থেকে 1 হবে, এই সিস্টেমে যাবে। তাহলে এটা ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস আবার রুট 2 প্লাস এটা হয়ে যাচ্ছে 2 cos 4 থিটা। দেখ খেয়াল করে, 2 2 4 আর এদিকে cos স্কয়ার, তার মানে 2 এর থেকে 2 বের হবে, cos স্কয়ার থেকে cos বের হবে। তাহলে এটা ইকুয়াল টু, আবার দেখ একই সূত্র, তাহলে 2 প্লাস রুট ওভার 2 কমন নিয়ে 1 প্লাস cos 4 থিটা। এখন জয় 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 বল, 1 প্লাস cos 4 থিটা কত হবে? 2 cos স্কয়ার 2 থিটা, 2 cos স্কয়ার 2 থিটা, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু, অ্যাঙ্গেলটা 2 দিয়ে ভাগ হলো আর স্কয়ার তো থাকবে না, এখন রুটের জন্য স্কয়ারটা যাবে, হলো? তার মানে এর উত্তর আসবে 2 cos থিটা, যা বুঝতে পারছি 2 cos থিটা। আর সামনে প্লাস চিহ্ন হলো, কেন হলো? তার কারণ cos থিটা নিজে যেহেতু পজিটিভ, তাই উত্তরটা হয়ে গেল প্লাস। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সার কি? এ, 6 এর এ। সাথে কার অসুবিধা? সাথে কার অসুবিধা? 7 নম্বরে কার অসুবিধা? কারো অসুবিধা নেই। তো সাথে সঠিক অ্যান্সার কি ছিল? সাথে এ আর সি এনিথিং, তাই না? সাথে এও হবে অর সি বললাম, ঠিক আছে? ও এ আর বি, তাহলে এ অর বি, হ্যাঁ এখানে অর দিতে হচ্ছে আমাকে, এ অর বি হলো, সাথে এ অর বি। ক্যাটাগরি 1 যেহেতু এটা, তাই এ অর বি হলো, এ আর বি এর মধ্যে যে কোনো একটা লেখো, ওটাই ঠিক, ঠিক আছে? ক্যাটাগরি 2 যদি হতো তাহলে পরে এ কমা বি দিতাম। আচ্ছা 8, 8 কার কার অসুবিধা? গৌরবের অসুবিধা আছে 8 বলছে দ্য সার্কেল, এই সার্কেল কনসেন্ট্রিক উইথ, কনসেন্ট্রিক মানে এক কেন্দ্রীয়, ঠিক আছে? তো যে বৃত্তে প্রথম বৃত্তের সমীকরণের সাথে প্রথম বৃত্তের কেন্দ্রের সাথে এক কেন্দ্রীয়, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র আর রিকোয়ার্ড বৃত্তের কেন্দ্র যদি একই হয়, তাহলে রিকোয়ার্ড বৃত্ত যেটা, এটা হচ্ছে কত নম্বর? 8। 8 যে রিকোয়ার্ড বৃত্ত সেটার দেখতে কিছুটা এরকম হবে গৌরব, এত দূর অব্দি ওদের সেম থাকবে, কারণ কে কেন্দ্র তো সেম, তাহলে 4x - 6y পার্টটা সেম থাকবে।
প্লাস সি ইকুয়াল টু 0। এই সি এর মানটা বের করলেই শেষ। সি এর মান পাবো কি করে? বলা আছে যে এই বৃত্তটা ওই সেকেন্ড যে বৃত্ত বলা আছে তার কেন্দ্র দিয়ে পাস করে। ওই সেকেন্ড বৃত্তটার কেন্দ্র কত? গৌরব বল। 4,5 হচ্ছে এর কেন্দ্র। তো 4,5 দিয়ে এটাকে স্যাটিসফাই করে দেয়। 16, 25, আবার 16 মাইনাস ভুলে গেলাম 30 প্লাস সি ইকুয়াল টু 0। 16 16 32, তার মানে সি ইকুয়াল টু মাইনাস 27। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 27 ইকুয়াল টু 0। তাই এসছে কি? কত নম্বর? এ নম্বর, 8 এর। বোঝা গেল? নয় 10 9 কার কার অসুবিধা? 9 নম্বর কোশ্চেনে কার কার অসুবিধা? হ্যাঁ, জাস্ট বিয়োগ করতে হবে। 9 নম্বর কোশ্চেন ক্লিয়ার আছে? 9 এর সঠিক অ্যান্সার কত? এ। 9 এর এ। 9 কোনো অসুবিধা নেই। 10 এ কার কার অসুবিধা? আচ্ছা, 10 এ অসুবিধা আছে। দ্য ভ্যালু অফ কে সাজ দ্যাট এই এটা ইজ প্যারালাল টু এটা। দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তার শর্তটাকে খালি কাজে লাগাতে হবে। দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। তো দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? a1/a2 ইকুয়াল টু b1/b2। ব্যাস এটুকুন করবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে a1/a2 এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। a1/a2 এই সরলরেখাগুলো কি কি? k মাইনাস 2 ইন্টু এক্স প্লাস কে প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস 5 ইট ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আর পরেরটা হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 7 এটা ইকুয়াল টু 0। তাহলে এখন তুই বল কন্ডিশনটা কি? যদি খাটাই তাহলে কি লিখবো? a1/a2 ইকুয়াল টু b1/b2। আচ্ছা, তার মানে মাইনাস কে প্লাস 2 এটা ইকুয়াল টু 2k প্লাস 6। তার মানে 3k এটা ইকুয়াল টু মাইনাস 4, অর্থাৎ k এর ভ্যালু মাইনাস 4/3। তাই k এর সঠিক উত্তর হচ্ছে মাইনাস 4/3, অর্থাৎ বি নাম্বার। যদিও বা এটা কিন্তু কমপ্লিট ফর্মুলা না, এটা ইনকমপ্লিট ফর্মুলা। সঠিক উত্তরটা কি? ইয়েস, সঠিক উত্তরটা হচ্ছে a1/a2 এটা ইকুয়াল টু b1/b2 এটা ইকুয়াল টু c নট ইকুয়াল টু c1/c2। তো এটা যেটা বেরোলো, এটা এটা সমান্তরাল আর একরেখীয় দুটো হওয়ার কমন কন্ডিশন। এই যেটা কে এর মান বেরোলো, এটা সমান্তরাল আর একরেখীয় দুটো হওয়ার কমন কন্ডিশন এটা। এখন কে এর কিছু মান আবার না হলে পরে তবে সমান্তরাল হয়। এখন কোশ্চেন যেহেতু এই না হলে ব্যাপারটা বলা নেই, তাই আমার এই নট ইকুয়াল টু c1c2 এই ব্যাপারটা আসছে না, যেহেতু কে এর শুধুমাত্র কোনটা হবে এটা চাওয়া হয়েছে। এই জন্য আমরা ওই পার্টটা ক্যালকুলেশন করলাম। ক্লিয়ার? তারপরে কি বলেছে? অর্থ সেন্টার 11তে কার অসুবিধা? 11তে অনেকের অসুবিধা। দ্য অর্থ সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ অ্যাঙ্গুলার পয়েন্টস আর এটা। অর্থ সেন্টার কি করে বের করে? না না, কিচ্ছু না। তুমি কি করবা? প্রথমত হচ্ছে যে তিনটা শীর্ষবিন্দু, প্রথমত ত্রিভুজ ড্র করো, তার উপর তিনটা শীর্ষবিন্দুকে প্লেস করো, যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু বের করো, যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু বের করো, ঠিক আছে? আর যে ওই দুটো বাহুর ওই দুটো বাহুর হচ্ছে প্রবণতা বের করো। প্রবণতা বের করতে পারবো তো? তারপরে তুমি কি করবা? ওই দুটো বাহুর যে সমদ্বিখণ্ডকদের লম্ব সমদ্বিখণ্ডকদের সমীকরণ বের করো। ওই দুটো সমীকরণকে সমাধান করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? মানে এই যে জিজ্ঞেস করেছে যে অর্থ সেন্টার মানে হচ্ছে লম্ববিন্দু। লম্ববিন্দু মানে প্রত্যেকটা বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক গুলো তাদের ছেদবিন্দু। তো লম্ব সমদ্বিখণ্ডক গুলোর সমীকরণ গুলো বের করলেই না হয়ে যায়? দুটো লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, সমাধান করো, অ্যান্সার চলে আসবে। তাই দেখো ত্রিভুজ আছে, ছবির মধ্যে অ্যান্সার হয়ে যাবে। 0,0 কি কি বিন্দু? 0,0, 2, -1 আর একটা কত? -1,3। ঠিক আছে? সে একটু পজিশন এদিক ওদিক হইতে পারে, ওটা যায় আসে না। আমি যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবো। তো ধরে নে 0, 0 এটা, এই বাহুটার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? হয়ে যাবে হচ্ছে 1, -1/2। আর এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? -1/2, 3/2। হলো? এখন এই যে এর প্রবণতা কত হবে? এম এর ভ্যালু কত হবে প্রবণতা বলো?
0 0 আর 2 -1 এর সংযোজক সরলরেখার প্রবণতা কোন সূত্র দিয়ে বেরোবে? y2 - y1 x2 - x1। ঠিক আছে, তাহলে y2 - y1 করলে -1, x2 - x1 করলে 2, মানে m -half। আর এর ক্ষেত্রে একই রকম ভাবে m কত আসবে? এই যে 0 0 আর -1 3, এর ক্ষেত্রে m কত আসবে? -3, -3 হলো। তাহলে এখন যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডকদের সমীকরণ বের করি, লম্ব সমদ্বিখণ্ডকদের সমীকরণ কি হবে? প্রথমত এই লম্ব সমদ্বিখণ্ডক তার সমীকরণ কত হবে? y + half এটা ইকুয়াল টু, এর প্রবণতা কত আসছে? -half, তো এর প্রবণতা হবে 2 × x - 1। কেউ কারণ বলতে পারবা? একদম, দুইটা পারপেন্ডিকুলার না, তাহলে দুজনের গুণফল -1 হওয়া উচিত। তো -half এর সাথে কত গুণ করলে -1 হয়? 2 গুণ করলে। এই জন্য এই সরলরেখাটার প্রবণতা হয়ে গেল 2। ঠিক আছে, বোঝা গেল? একই রকম ভাবে এই যে সরলরেখাটা, এই লম্ব সমদ্বিখণ্ডকটা, এর সমীকরণ বের করবো সাইমালটেনিয়াসলি। y - 3/2 এটা ইকুয়াল টু কত লিখবো? হ্যাঁ একদম ঠিক, 1/3 হবে। x + half, এই দুটোকে একটু সিম্পলিফাই করি, এটা হয়ে যাবে 2y + 1 এটা ইকুয়াল টু 4x - 2। আচ্ছা, এখানে কত হবে? 2y - 3 এটাই বাই 2 এটা ইকুয়াল টু 6, এদিকে হচ্ছে 2x + 1। তাহলে এদিকে কাটাকাটি গেল, 3 হলো, 6y - 9 এটা ইকুয়াল টু 2x + 1। আচ্ছা, তাহলে কত পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে 4x - 2y এটা ইকুয়াল টু 3, আর এদিকে হচ্ছে 2x - 6y এটা ইকুয়াল টু -10। তার মানে x - 3y এটা ইকুয়াল টু -5। আর এখানে তো সিম্পলিফাই করার কোনো প্রসঙ্গ ওঠে না। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3y - 5। x এর জায়গায় 3y - 5 বসালে 12y - 20 - 2y এটা ইকুয়াল টু 3। তার মানে এদিকে হয়ে যাচ্ছে 10y এটা ইকুয়াল টু, অর্থ সেন্টার ক্যালকুলেশন আমার মনে হয় কিছু ভুল হয়েছে। বল বল। লম্ব সমদ্বিখণ্ডকদের ছেদবিন্দুকে লম্ব বিন্দু বলে। শীর্ষবিন্দু থেকে কেউ ড্র করছে না তো, আমি বলছি লম্ব সমদ্বিখণ্ডকদের ছেদবিন্দু। শীর্ষবিন্দু থেকে যে লম্বগুলো ড্র করা হয় ওটা না তো, লম্ব সমদ্বিখণ্ডক। তুমি মনে করার চেষ্টা করো, অর্থ সেন্টার মানে হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র যখন তুই ড্র করতিস, কি করে ড্র করতিস ক্লাস 10-এ? বাহুগুলো সমদ্বিখণ্ডক বের করে নিয়ে ওরা যেখানে ছেদ করতো ওর সাথে একটা কৌণিক বিন্দু যুক্ত করতিস, ওই যে ছেদ করতো ওই বিন্দুটাই না পরিকেন্দ্র হইতো। তাহলে মানে কি, আলটিমেটলি লম্ব সমদ্বিখণ্ডকদের ছেদবিন্দু। আমরা এটাই করছি, আর এটা করতে গিয়ে আমার কথা ভুলেছি। ঠিক আছে, 2y + 1 এটা ইকুয়ালস টু কত হবে? 4x - 2। এটা ঠিক ঠিক করছি তো? 2x + 1, হ্যাঁ 4x - 2y, আরেকবার বল। কোথায় 4x - 4? এখানে 4x - 4। ও হ্যাঁ, তো ঠিক 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 ঠিক, তাই তো বলি, কোথাও না কোথাও ভুল হয়েছে। এটা হয়ে যাবে 5, তাহলে তাহলে এটা 5। হ্যাঁ, এবার মিলে যাচ্ছে। 10y = না, তা হচ্ছে না। 10 দাঁড়া, এক মিনিট। অর্থ সেন্টার মানে হচ্ছে পরিকেন্দ্র। ও, এটা লম্ব বিন্দু ছিল না? ও ও, তাহলে তো আমার হিসাবে বলেছে। না, তাহলে মিডল পয়েন্ট গুলো আসবে না তো, তাহলে পরে আমাকে শীর্ষবিন্দুর থেকে লম্ব ড্র করতে হবে। ও, ওই জন্য তো মিলতেছে না। ঠিক আছে, আমাকে শীর্ষবিন্দু থেকে লম্ব ড্র করতে হবে। দাঁড়া দাঁড়া, আমি তাহলে ভুল বুঝছি, আমারই ভুল হয়ে গেছে। অর্থ সেন্টার মানে আমি পরিকেন্দ্র ধরে আগাচ্ছিলাম, সরি, ভুল হয়ে গেছে। ঠিক, সার্কাম সেন্টার, তাই তো। তাহলে তাহলে নিয়মটা হালকা চেঞ্জ হবে। হালকা চেঞ্জ বলতে মধ্যবিন্দুর কোনো প্রসঙ্গ আসবে না। 0 0 ছবি সেম থাকবে। 0 0 কত হবে? 0 0, তারপরে 2, -1 আর
-1,3, তাই তো? এই তিনটা বিন্দু করবো এই একই কাজ, কিন্তু এবার মধ্যবিন্দু গুলো খালি বের করবো না, কি লাগবে, এর প্রবণতা লাগবে। এর প্রবণতা কত? মাইনাস হাফ আসছিল না নাকি? হ্যাঁ, মাইনাস হাফই তো আসছিল। আর এর প্রবণতা কত আসছিল? -3। হলো? যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লম্ব ড্র করতে হবে। তো লম্ব মানে কি? এমন সরলরেখা যার প্রবণতা হবে হচ্ছে 2। প্রথমত এই লম্বটার কথা বলছি, এর প্রবণতা হবে 2, আর এটা -1,3 বিন্দুতে পাস হচ্ছে। তার মানে y-3 এটা ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস 1, এটা হয়ে যাবে সমীকরণ। বোঝা গেল? একই রকম ভাবে এর ক্ষেত্রে y প্লাস 1 এটা ইকুয়ালস টু 1/3 ইন্টু x মাইনাস 2, এটা হবে সমীকরণ। ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে যখন লম্ব ড্র করবো তখন শীর্ষবিন্দুর থেকে লম্ব ড্র করতে হবে, লম্ব বিন্দুর সংজ্ঞা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? আগে বল। কারণ গল্পই সেম, লম্ব না? তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এর উপর লম্ব, তাহলে এর প্রবণতা যদি মাইনাস হাফ হয়, এর প্রবণতা কত হবে? এর এই যে 0 0 এটা, এর সংযোগ সরলরেখার প্রবণতা যদি মাইনাস হাফ হয়, এর প্রবণতা কত হবে? মাইনাস হাফের সাথে কত গুণ করলে -1 হয়? লম্ব তো তারা দুইজন একে অপরের, 2, এই জন্য এখানে 2 ইউজ করলাম। বুঝতে পারলি? আর একই কারণে এখানে 1/3 ইউজ করা হলো। বুঝতে পারলাম? আচ্ছা, 2x মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কত হচ্ছে রে? -3, এদিকে +2 মানে -5, আর এদিকে হচ্ছে 3x y ইকুয়াল টু না, এক মিনিট, হ্যাঁ, 3y প্লাস 3 এটা ইকুয়াল টু x মাইনাস 2, x ইকুয়াল টু 3y প্লাস 5। x এর জায়গায় 3y প্লাস 5 লিখতে হবে, তাহলে 6y প্লাস 10 মাইনাস y এটা ইকুয়াল টু -5, তার মানে 5y ইকুয়াল টু -15, তার মানে y ইকুয়াল টু -3। y ইকুয়াল টু -3 হলে পরে x এর ভ্যালু হয়ে যাবে -3 -4, তাহলে -4, -3 মানে b এর অ্যান্সারটা 11 এর b। বুঝতে পারছি? 11 এর b। 12, question number 12, the equation of a straight line whose nearest point from the origin is এটাতে কার অসুবিধা আছে? সকলে হয়েছে। তাহলে 12 সঠিক অ্যান্সার হচ্ছে ডি, 12 ডি। ক্যাটাগরি 2 স্টার্ট হচ্ছে 13 দিয়ে। 13 নম্বর অঙ্কে কার অসুবিধা? 13 নম্বর অঙ্কে অসুবিধা আছে। Tangents drawn from the origin to the circle এটা আর পারপেন্ডিকুলার। ছবিটাকে বুঝতে হবে, হ্যাঁ? 13 প্রবলেমটা করতে হলে তোমাকে 13 ছবিটা বুঝতে হবে। একটা বৃত্ত আছে, বৃত্তর দুটো বিন্দুতে দুটো স্পর্শক, আর সেই স্পর্শকগুলো অরিজিন থেকে ড্র করা হয়েছে, আর তারা একে অপরের উপর লম্ব। কথাটা ক্লিয়ার? তার মানে একটা দাঁড়ালো যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বুঝতে পারলাম? তাছাড়া তো পসিবল না 90 ডিগ্রি, না? তাছাড়া পসিবল বলবো না, বলবো না যে পসিবল না, পসিবল, বাট এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরা যেতে পারে। আমরা তো ট্রান্সফরমেশন শিখেছি, ট্রান্সফরমেশনের থ্রু আমরা এটাকে এক্স ওয়াই অক্ষ বানাতে পারি, রোটেশনের থ্রু বানাতে পারি, ট্রান্সফরমেশন না। আচ্ছা, যাই হোক, ছেড়ে দে, এটা কোন অক্ষ আমার দরকার হবে না, ঠিক আছে? দরকারই নেই এটা কোন অক্ষ। আমাদের কোশ্চেনে কি বলেছে যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে -g, -a, আর বৃত্তটার ব্যাসার্ধ কত? রেডিয়াস, ওটাকে আমাকে হিসাব করতে হবে। √, ফর্মুলা কি ছিল? তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর পজিশনে আছে আবার এফ স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার গুলো কাটলো, তাহলে জি স্কোয়ারের রুট কত হয়ে যায়? মড জি। ঠিক আছে? মড জি ইউজ করতে হবে, কারণ মাথায় রাখতে হবে আর কিন্তু অলওয়েজ পজিটিভ। এখন জি যদি নেগেটিভ হয় ওটাকে পজিটিভ বানাতে হবে, এই জন্য মড। ক্লিয়ার? তাহলে আর ইকুয়াল টু মড জি পেলাম। এখন আমাকে বুঝতে হবে যে এখানে কি হচ্ছে। এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে যে এই দুটো সরলরেখা এরা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি হবে। এই দুটো সরলরেখা একে অপরের উপর লম্ব হবে, তার শর্ত কি হবে? তো যদি লম্ব হয় তার মানে কি, এই যে স্পর্শ বিন্দুতে যদি আমি ব্যাসার্ধ গুলো ড্র করি,
এই ব্যাসার্ধগুলো একে অপরের উপর লম্ব, তাই না? কেন? তার কারণ আমরা ক্লাস 10-এ শিখেছি যে কোনো একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা তো কোশ্চেনে বলা আছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, সবাই 90 ডিগ্রি, ক্লিয়ার? বোঝা গেল আব্দুল? তাহলে আমাদেরকে এখন শর্তটা বের করতে হবে। তো দেখ, বেসিক্যালি কি হলো, এরা চারজনই যখন 90 ডিগ্রি হলো, তার মানে এটা হয় আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, দুটার মধ্যে কোনো একটা। এখন কোনটা হবে, আয়তক্ষেত্র হবে না বর্গক্ষেত্র হবে, এটা বুঝতে লাগবে। তো দেখ, যেহেতু ওর দুটো পাশাপাশি বাহুর দৈর্ঘ্য সমান, যে কারণ দুজনেই ব্যাসার্ধ, তাহলে আয়তক্ষেত্র তো হতে পারে না। ঠিক আছে, তো এটা হয়ে গেল বর্গক্ষেত্র, ক্লিয়ার? আর বর্গক্ষেত্র মানে এর বাহুর দৈর্ঘ্য কত, ব্যাসার্ধের মান যত ততই বাহুর দৈর্ঘ্য। ব্যাসার্ধের মান কত আসছে, মড জি, তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য মড জি, ক্লিয়ার? এখন আমাদের বলেছে যে এটা 90 ডিগ্রি হবে, তার শর্তটা কি? তো 90 ডিগ্রি হওয়ার কন্ডিশনটা কি হওয়া উচিত, দাঁড়া একটু ভেবে নিই। 90 ডিগ্রি হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে এই বিন্দু থেকে, এই যে এই বিন্দু মানে অরিজিন থেকে স্পর্শ বিন্দু যতটা দূরত্ব, ঠিক আছে, ইয়ের থেকে কি বলে এটাকে, যে কেন্দ্র থেকে মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য ততটাই হওয়া উচিত। অরিজিন থেকে যে বিন্দু থেকে স্পর্শক ড্র করা হয়েছে, যে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক ড্র করা হয়েছে, এক্ষেত্রে বহিস্থ বিন্দুটাই হচ্ছে অরিজিন। তো অরিজিন থেকে স্পর্শক ড্র করা হয়েছে, সেই স্পর্শকের দৈর্ঘ্য এবং ইয়ের দৈর্ঘ্য কি বলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেম হওয়া উচিত, তবে এই ঘটনাটা ঘটতেছে, তাই তো? আচ্ছা, এখন আমাকে জানতে হবে যে অরিজিন থেকে এই দৈর্ঘ্যটা হবে কত। অরিজিন থেকে ট্যানজেন্স ড্রন ফ্রম অরিজিন টু দ্য সার্কেল, তাহলে অরিজিন থেকে এই ইয়েটার দৈর্ঘ্য কত হবে? দেখে নে, অরিজিন থেকে দেখ, তো এর জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি, যে the length of the tangent drawn from the point x1 y1, the point x1 y1 to x square plus y square plus 2gx plus 2fy plus c is equals to 0 is equals to x1 square plus y1 square plus 2g1x plus 2f1y plus c, x1 square plus y1 square plus 2g1x plus 2f1y plus c। ঠিক আছে, এই পুরোটার রুট, ঠিক আছে, এই পুরোটার রুট। therefore length of the tangent drawn from 0, 0 to যে সার্কেলটা দেওয়া আছে x square plus y square plus 2gx plus 2fy plus f square, এটা ইকুয়াল টু 0 is কত হয়ে যাবে এর লেন্থ, f square, ভেরি গুড, এর লেন্থ হয়ে যাবে f square, f square এর রুট, সরি f square এর রুট, দ্যাট ইজ mod f হয়ে যাবে। তাহলে আমরা পেলাম যে অরিজিন থেকে যদি আমি যে বৃত্তটা দেওয়া আছে তার উপর যদি লম্ব ড্র করি, দুটো লম্ব ড্র করা যায় এবং সেই দুটো লম্বের দৈর্ঘ্য সমান হয়, এগুলো সব ক্লাস 10 এর উপপাদ্য, ঠিক আছে? তো ওই যে লম্বটা ড্র করা হচ্ছে, লম্ব দুটো ড্র করা হচ্ছে, তাদের দৈর্ঘ্য হয়ে যাবে মড এফ, ঠিক আছে? আবার আমরা এটাও পেলাম যে যদি 90 ডিগ্রি হয় তাহলে পরে এই লম্বের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেয়েছিলাম, মড জি। তাহলে এই যে মড এফ এবং মড জি দুটো সমান, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটি কিউ, ঠিক আছে? মড এফ ইকুয়াল টু মড জি,
মড এফ আর মড জি যদি সমান হয় তাহলে এফ ইকুয়াল টু কি হবে জানিস? না, এফ ইকুয়াল টু হবে প্লাস অর মাইনাস সি। প্লাস অর মাইনাস সি। এখন কোশ্চেন হচ্ছে কেন কেন প্লাস অর মাইনাস সি? কারণ তুমি ভেবে দেখো যে মড এফ আর মড জি কার কার ক্ষেত্রে সমান হবে? যদি এফ 4 জি 4 দুজনেই হয়, এফ ও 4 হয় জি ও 4 হয়, তাহলে দুজনের মড সেম। যদি এফ 4 হয় জি এর ভ্যালু -4 হয়, তাহলেও দুজনের মড সেম। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে এফ এর মান হয় জি প্লাস অর মাইনাস, নট প্লাস এন্ড মাইনাস। এন্ড হয় না কিন্তু, প্লাস মাইনাসের পুরো কথাটা হচ্ছে প্লাস অর মাইনাস। তার মানে এফ এর মানটা হয় প্লাস জি হবে বা মাইনাস জি হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখান থেকে দুটো কনক্লুশন পাচ্ছি, আইদার জি ইকুয়াল টু এফ অর জি ইকুয়াল টু মাইনাস এফ। ঠিক আছে, দুটো তো একসাথে হতে পারে না। তো সঠিক অ্যান্সার হচ্ছে 13 কত কত এ আর বি 14। বোঝা গেছে? 14 নম্বর কোশ্চেন কে পাইসনি? কার কার অসুবিধা আছে আর কি? পাইসনি না, কার কার অসুবিধা আছে এখন? আচ্ছা, অনেকেরই অসুবিধা আছে দেখতে পাচ্ছি। 14 নম্বর কোশ্চেনটা আমাদের দেখতে হবে। দাঁড়া একটু কালিটা করি। কি বলেছে দেখ, two particles start from the same point 2, -1. এক মিনিট। পয়েন্ট থেকে 2, -1 পয়েন্ট থেকে দুটো পার্টিকেল মুভমেন্ট স্টার্ট করে। One moving 2 units along the line x plus y equal to 1 and other 5 units along the line x minus 2y equal to 4. If the particles move towards increasing y, then their new position will be. তাহলে দেখ, ছবিটা বুঝতে হলে পরে আমাকে প্রথমত যে দুটো সরলরেখার সমীকরণ দেখা যাচ্ছে তাদের ছবি আঁকতে হবে। তো কোশ্চেনটার বাংলা ভার্সনটা আমি বলি। এখানে দুটো দুটো পার্টিকেল, দুটো কণা, গতিশীল কণা, তারা 2, -1 বিন্দু থেকে জার্নি স্টার্ট করে। ঠিক আছে, একটা কণা x plus y equal to 1 সরলরেখা বরাবর 2 ইউনিটস যায়, আরেকটা কণা x minus 2y equal to 4 সরলরেখা বরাবর 5 ইউনিট যায়, এবং দুজনেই ট্রাভেল করে পজিটিভ x y অক্ষ এর দিকে, মানে বেসিক্যালি উপরের দিকে যায়। কারণ একটা সরলরেখা বরাবর তুই উপরের দিকে উঠতে পারিস, নিচের দিকেও নামতে পারিস, তো ওটা আমাকে ক্লিয়ারলি বলতে হবে যে কোন দিকে মুভমেন্টটা হচ্ছে 5 ইউনিটস। তো এখানে বলা আছে যে 5 ইউনিটস 2 ইউনিটস এগুলো সব আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে, তার মানে সরলরেখা বরাবর ও উপরের দিকে উঠছে। ঠিক আছে, তো যদি এই 2 ইউনিট 5 ইউনিট চলে গেল ওরা, তারপরে বলা আছে যে তাহলে পরে কণা দুটোর ফাইনাল পজিশনের স্থানাঙ্কগুলো কি কি হবে। কথাটা ক্লিয়ার? শুরু তো হয়েছে দুজনেরই
2, -1 ওদের শেষটা কোথায় হইলো এটা জিজ্ঞেস করছে। তো শেষটা আমরা ক্যালকুলেশন করবো এখন। তো দেখ এটা মুছে দিই। আচ্ছা তাহলে ছবিটা আঁকতে হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এর ছবি ড্র করতে হবে। x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 মানে x অক্ষ বরাবর 1, y অক্ষ পজিটিভ y অক্ষ বরাবর 1, তাদেরকে জয়েন করব এবং বর্ধিত করে দেব। তারপরে তারপরে হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু 4, তাহলে x অক্ষ বরাবর 4 আর y অক্ষ বরাবর নেগেটিভ y অক্ষ বরাবর 2, নেগেটিভ y অক্ষ বরাবর 2, এগুলো সব জায়গায়। তো এদের দুজনকে জয়েন করব এবং যেহেতু উপরের দিকে মুভমেন্টটা হচ্ছে তাই উপরের দিকে বর্ধিত করে দেব। হলো? দুটো কোণা কোথা থেকে স্টার্ট করে? 2, -1 থেকে স্টার্ট করে। খেয়াল করে দেখ 2, -1 যে বিন্দুটা ওটা প্রথম সরলরেখার উপরে আসে, প্রথম সরলরেখার সমীকরণকে সিদ্ধ করছে, দ্বিতীয় সরলরেখার সমীকরণকে সিদ্ধ করছে, মানে এই দুটো সরলরেখার ছেদ বিন্দুটা হলো 2, -1। আর হিসাব মতন এটা ফোর্থ কোয়াড্রেন্টে হওয়া উচিত, আমাদের ফোর্থ কোয়াড্রেন্টেই ছবিটা গিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ছবি মোটামুটি এখন অবধি ঠিকই আছে। তো প্রথম কোণা কি করে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখা বরাবর কত ইউনিট মুভ করে? 2 ইউনিট। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখা বরাবর 2 ইউনিট মুভ করে, তাহলে পরে আমাকে বুঝতে হবে যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত। এই বিন্দুটার স্থানাঙ্ক 1,0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,0। তারপরে ও কি করেছে? 2 ইউনিট মুভ করেছে। তো প্রথমত বুঝতে হবে যে এই বিন্দু দুটার দূরত্ব কত। বলতে পারবি এই বিন্দু দুটোর দূরত্ব কত হবে? কত হচ্ছে? √2 হচ্ছে, √2। এই যে 2, -1 আর 1,0, 2, -1 আর 1,0 এদের দূরত্ব হচ্ছে √2। আর কণাটা কতটা গেছে? 2, বড় বেশি গেছে, তার মানে ও আরো উপরের দিকে এগুলো সব জায়গায় কোন এক জায়গায় আসে। ক্লিয়ার? একই রকম ভাবে এদের দূরত্ব কত? কত? √5। আর কণাটা কত গেছে? 5, মানে ও আরো উপরের দিকে কোন এক জায়গায় আসে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার বুঝলাম যে কণাটা অ্যাকচুয়ালি কিরকম পজিশনে আছে, এটা একটু আইডিয়া করছে। ক্লিয়ার? তা আমাদের কাছে চাওয়া হয়েছে যে এই পয়েন্টটা, এটাকে নাম দিলাম সাপোজ এ, আর এই পয়েন্টটা এদের স্থানাঙ্ক কি কি হবে। আমি একজনের নাম দিয়ে দিলাম এ, আরেকজনের নাম দিলাম বি। এই এ আর বি এর স্থানাঙ্ক আমাদের কাছে চাওয়া হয়েছে। আমাদের কাছে শুধু বলা আছে এই টোটাল ভ্যালুটা হচ্ছে 2 আর এইটা বলা আছে 5, তাহলে কত হবে? ঠিক আছে, আমি ধরে নিলাম এটা আলফা কমা বিটা, এই বিন্দুটার স্থানাঙ্ক আলফা কমা বিটা। ঠিক আছে, দেখ লং কাটে করবো না শর্ট কাটে করবো? যে শর্টকাটে করি তাহলে দেখ যে চারটা বিন্দু আছে এই চারটা বিন্দুর মধ্যে থেকে কোন বিন্দুটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কে স্যাটিসফাই করছে? এই সরলরেখাটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, হ্যাঁ কি না? আর এই বিন্দুটা এর উপর থাকার কথা, তো এ নাম্বারটা স্যাটিসফাই করছে। আর বাকিগুলোর মধ্যে কি কেউ করবে? ওটাও চেক করে নিতে হবে বাকিগুলোর মধ্যে কেউ করে কিনা। করে কি? আমার হিসাবে তো করতেছে না। ঠিক আছে, কারণ আর বাকি কারোর এক্স আর ওয়াই কে যোগ করে 1 আমি পাচ্ছি না। কথাটা বুঝতে পারছি কি? তার মানে কি এ নম্বরটা আমার একটা অ্যান্সার হয়ে গেল। এখন তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এর উপর এ বিন্দুর পজিশনটা পাই গেল। একই রকম ভাবে তাহলে এ বাদ দিয়ে এ আর হবে না, কারণ এ বিন্দুটা আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এর উপর। তাহলে বাকি তিনজনের মধ্যে থেকে কে সেকেন্ড যে সমীকরণটা আছে, সেকেন্ড সমীকরণ কত? x মাইনাস 2y ইকুয়াল টু 4, এটাকে স্যাটিসফাই করে। চেক করে দেখো বাকি তিনজনের মধ্যে থেকে। হ্যাঁ, বি, বি স্যাটিসফাই করে তো? তো বি বাদ দিয়ে কি কেউ করে? যেমন ধরে সি, সি কি করবে? সি তো করছে না ক্লিয়ারলি। ডি কি করবে? ডিও করছে না। তাহলে শুধু এ আর বি। তাহলে 14 এর উত্তর হচ্ছে এ আর বি। বলতে পারলাম?
বল। না, দূরত্ব হতে বাধ্য, তুই চেক করে দেখ, কিন্তু দূরত্ব হতে বাধ্য, কারণ দেখ নান অফ দিস তো অপশনের মধ্যে নেই, তাই না? তাহলে যা হওয়ার এদের মধ্যেই হবে। ক্লিয়ার? তো এটাই, ওই জন্য আমার ডাবল চেকিং এর প্রয়োজন হচ্ছে না, কিন্তু তুই নিজেও চেক করে দেখতে পারিস। যেমন 2 - √2 আর √2 - 1, এর সাথে তুই যখন 2, - 1 এর ডিফারেন্স বের করবি, চলে আসবে হচ্ছে √2 স্কোয়ার, আর আসবে হচ্ছে √2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, কত হয়? √2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, না না, ভুল বললাম। √2, 2 - √2 কত? এটা 2, - 1 না, তাহলে √2 দা স্কোয়ার, আর এদিকে হচ্ছে √2 - 1, এদিকে +1, আবার √2 দা স্কোয়ার। হ্যাঁ, 4ই তো হচ্ছে, 4 এর রুট কত হয়? মিলে গেল, ঠিক আছে, কথাটা ক্লিয়ার? আর আরেকটা যে বিন্দু আছে একই রকমের, তুই ডিসটেন্সটা বের করলে তোর আসবে 5, মানে √25 আসবে, উত্তরটা 5 আসবে, কথাটা ক্লিয়ার? এই তো 15, 15 কি দেখাতে হবে? 15 তে কারো ডাউট আছে? 15 নম্বর বহুবার হয়েছে। 15, 15 কিন্তু মাথা রাখবি যে সবসময় কিন্তু একইভাবে কোশ্চেন আসে না, একটু ঘুরিয়ে আসতে পারে। 16, 16তে কারোর ডাউট? 16তে ডাউট আছে। তো এসএন কি বলেছে, যে এই রাশিটা এসএন ক্যান টেক দ্য ভ্যালুস, এসএন হচ্ছে এই রাশিটা summation 1 = -1 to the power k into k+1 / 2 into k²। আমাদের কি বলছে, এসএন কি কি মান গ্রহণ করতে পারে, তাহলে এসএন কে একটু ভেঙে লিখতে হবে আমাদের। এসএন = 1 to 4n, তাই না? তাহলে প্রথমে যদি কে এর জায়গায় 1 বসাই, কত হবে? কে এর জায়গায় যদি 1 বসাই, তাহলে -1 স্কোয়ার, তাহলে -1 স্কোয়ার হলো। তারপরে কে এর জায়গায় 2 বসাতে হবে, 2 বসালে কত হবে দেখো, 2 স্কোয়ার তো হবে, 2 স্কোয়ার সামনে কি হবে, প্লাস না মাইনাস? 2 স্কোয়ার সামনে কি থাকবে, প্লাস না মাইনাস? মাইনাস থাকতেছে, তার মানে আবার -2 স্কোয়ার, ঠিক আছে? 3 হলে পরে কি হবে, 3 × 3 + 1, 3 + 1 কত হয়, 4, 4/2, মানে প্লাস হবে, বুঝতে পারছি? k × k+1/2 কে হিসাব করতে হবে, তাহলে +3 স্কোয়ার, 4 এর সামনে কি হবে, প্লাস না মাইনাস? প্লাস হবে, হ্যাঁ প্লাসই হবে, +4 স্কোয়ার। 5 এর সামনে, 5 এর সামনে মাইনাস হবে, -5 স্কোয়ার। 6 এর সামনে মাইনাস হবে, -6 স্কোয়ার, +7 স্কোয়ার, +8 স্কোয়ার, -9 স্কোয়ার, -10 স্কোয়ার। বুঝতে পারছিস সিকোয়েন্সটা এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? ওকে, তাহলে এই যে এসএন, এসএন ক্যান টেক দ্য ভ্যালুস, আমাদের কাছে চাওয়া হয়েছে এসএন ক্যান টেক দ্য ভ্যালুস। আচ্ছা, এখন এসএন কি কি মান গ্রহণ করতে পারে, এই সিকোয়েন্সটাকে এখন ভাঙতে হবে না? দেখি কি করে ভাঙা যায়। -1 স্কোয়ার, -2 স্কোয়ার, কোন প্যাটার্নে ফেলা যাচ্ছে কি? -3 স্কোয়ার -1 স্কোয়ার নিলাম, 4 স্কোয়ার -2 স্কোয়ার নিলাম, 7 স্কোয়ার -5 স্কোয়ার নিলাম। হ্যাঁ, একটা প্যাটার্ন আসছে, সেটা হচ্ছে এসএন কে যদি আমি এভাবে লিখি, 3 স্কোয়ার -1 স্কোয়ার, হ্যাঁ, +4 স্কোয়ার -2 স্কোয়ার, +7 স্কোয়ার -5 স্কোয়ার, +8 স্কোয়ার -6 স্কোয়ার, প্লাস ডট ডট ডট, এই প্যাটার্নে যদি রাখি, তাহলে দেখ এখানে 3 + 1 × 3 - 1, তাহলে 2 × 3 + 1 মানে 4, 2 × 4, এখানে হবে 2 × 6, এখানে হবে 2 × কত হয়ে যাবে, 2 × 2 × 2 × কত হবে,
7 5 12, তাই না? আচ্ছা, এখানে হবে 2 ইন্টু 14 প্লাস ডট ডট ডট। তাহলে 2 কমন নিলে পরে 4 প্লাস 6 প্লাস 12 প্লাস 14 অ্যান্ড সো অন। ঠিক আছে? আচ্ছা, 4 প্লাস 6 প্লাস 12 প্লাস 14 প্লাস এভাবে সো অন। এখন আচ্ছা, এর পরের আরো আরো একটা পদ, আরো দুটো পদ নিলে ভালো হয়। 14 এর পরে কত আসতো? 2 ইন্টু কত হতো বলতে পারবি? 9 মাইনাস, না 9 না, না মাইনাস না, সরি, এটা হতো এরপর আসতে হচ্ছে 9 10 11 12। তাহলে 11 মাইনাস 9, 11 মাইনাস 9 করলে 2 ইন্টু 20, তাহলে 20 প্লাস 12 মাইনাস 10, তাহলে 22 প্লাস ডট ডট ডট। হ্যাঁ, এইবার হতো। তাহলে এটা ইকুয়ালস টু 2 ইন্টু ব্র্যাকেটে আবার ব্র্যাকেট, কার সাথে কাকে নেওয়া যায়? 4 প্লাস 12 প্লাস 20, এটা একটা ফর্ম করছে সমান্তর প্রগতি। 8 করে ডিফারেন্স হচ্ছে, কমন ডিফারেন্স 8। আর একই রকম ভাবে 6 14 22, এটাও একটা সমান্তর প্রগতি ফর্ম করলো। বুঝতে পারলাম? এতদূর ক্লিয়ার হয়েছে? এটা ইকুয়াল টু, আচ্ছা এসএন আমরা হিসাব করছি না, এসএন বলা আছে 1 to 4n, 1 to 4n বলা ছিল। তো 1 to 4n মানে আমাকে লাস্ট টার্মটা আমরা হিসাব করতে পারতাম। এখন 4n যখন আমরা নিব, 4n এর সামনে মানে কি 4n এবং তার আগের পদ, তো 4n যে পদটা সেটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? 4n এর জন্য তুমি দেখো যে 4n এর জন্য, 4n যেটা, 4n এর জন্য সামনে কি চিহ্ন বসতো, প্লাস না মাইনাস? মানে 4n স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন বসতো না মাইনাস চিহ্ন বসতো? প্লাস চিহ্ন বসতো, তাই না? তার মানে 4n মাইনাস 1 এর সামনেও প্লাস চিহ্ন বসতো। তার মানে এখানে হতো প্লাস 4n মাইনাস 4n, তো হ্যাঁ 4n মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 4n তার স্কোয়ার। বুঝতে পারলাম? একই রকম ভাবে যদি এটা করি তাহলে আমরা লাস্ট পদটাকে হিসাব করতে পারবো। 4n মাইনাস 1 তার স্কোয়ার, তার থেকে বিয়োগ যেত 4n মাইনাস 3 তার স্কোয়ার, আর 4n তার স্কোয়ার থেকে বিয়োগ কত যেত? এনি আইডিয়া? 4n স্কোয়ার থেকে কত? দেখ প্রত্যেকটাকে বিয়োগ আকারে প্রকাশ করা হচ্ছে না, 4n মাইনাস 2 তার স্কোয়ার, ইয়েস 4n মাইনাস 2 তার স্কোয়ার। তাহলে এখানে শেষের দিকে আমরা কত পেতাম? প্লাস, এখানে প্রথমত হতো হচ্ছে 2 ইন্টু কত হতো, 2 ইন্টু এই দুটার যোগফল, 2 ইন্টু এই দুটাকে যোগ করলে 8n মাইনাস 4, তাহলে 8n মাইনাস 4 প্লাস এদেরকে যখন আমি 2n 2 তো পেতাম, তারপরে যোগ যখন করতাম তখন আসতো 8n মাইনাস 2। ঠিক আছে? তাহলে এই যে রাশিটা, এই রাশিটা যোগ হতো কত কত দূর অবধি? 8n মাইনাস 4 অবধি, আর এই রাশিটা যোগ হতো 8n মাইনাস 2 অবধি। মানে লাস্ট পদগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে 2 ইন্টু, তাহলে আমাকে বুঝতে হবে যে লাস্ট যে পদটা এটা কততম পদ। ঠিক আছে? তো দেখ প্রথমত দুটো করে পদ নিয়ে এগুলো পাওয়া গেছিল না, 4n এর থেকে ব্যাপারটা হয়ে গেছিল 2n এ, যেহেতু দুটো পদের থেকে একটা পদ আসছিল, তাহলে 4n সংখ্যক পদ ছিল, তার থেকে হয়ে গেল 2n সংখ্যক, অর্ধেক হয়ে গেল, 2n সংখ্যক পদ হয়ে গেল। ক্লিয়ার? আবার ওই 2n টাকে স্প্লিট করে আমরা এখানে লিখেছি, তারপরে 2n ও হাফ হাফ হয়ে গেল, হাফ হাফ মানে n আর n, তার মানে এখানে n টা পদ আছে আর এখানেও n টা পদ আছে। কথাটা বলতে পারলাম? এখন এই n টা পদের সমষ্টি কত হবে? n/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ। একই রকম ভাবে এই n টা পদের সমষ্টি কি কত হবে? n/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ। ঠিক আছে পবিত্র? এটা ইকুয়াল টু 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এই বাই 2 গুলো চলে গেল, n ইন্টু 8n মানে 8n স্কোয়ার যোগ n ইন্টু 8n মাইনাস 8n প্লাস 4, তার মানে 16n স্কোয়ার, 16n স্কোয়ার যোগ 4n, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? 16n স্কোয়ার যোগ 4n, এটা হচ্ছে এসএন এর মান। কোশ্চেনে বলছে এসএন তাহলে কি কি ভ্যালু গ্রহণ করতে পারে। তো সবার এই চারজনের মধ্যে সব থেকে ছোট ভ্যালু কে? সব থেকে ছোট ভ্যালু হচ্ছে 1056। ঠিক আছে? তো 1056 কি হতে পারে? তো আমরা কি করব, একটু গ্যাপ গ্যাপ দিয়ে ভ্যালুগুলো চেক করব। যেমন কথা ধরে প্রথমে আমি বসাচ্ছি হচ্ছে
হাজারের উপরে যেতে চাই, তাহলে প্রথমে আমি এস কত নিলে পরে হাজারের উপরে যেতে পারে এটা চিন্তা করি। এস সাপোজ 10 নিচ্ছি, হাজার তাহলে অনেকটা উপরে চলে যাবে এস 10 নিলে। এস 5 নিলাম, এস 5 নিলে 16 ইন্টু 25 যোগ 20, 25 ইন্টু 16 কত হয় 400, না এইটুকুনে হবে না। আচ্ছা এস 10ই নিই না নাকি, এস 1600 হয়ে যায়, 1600 ঘরে কিছু আছে নেই, তাহলে দেখ তার মানে বোঝা গেল 5 আর 8, 5 আর 10 মাঝখানের গল্প। তাহলে আমরা একটা কাজ করি, অল্প অল্প করে পারি। এস 5 পর কত হয় 6, 6 যদি নেই 7 যদি নেই কথা কথা, তাহলে 16 ইন্টু 49 প্লাস 4 7 28, ঠিক আছে 7 নিলাম, এস 7 নিলাম, তাহলে 49 ইন্টু 16 কত হয় এটা হিসেব করে নি 6, হ্যাঁ কত কত কত, হ্যাঁ 775 যোগ 28 যাচ্ছে না। তাহলে একটা কাজ করি, এস 8 বাকি থাকলো এস 8 আর এস 9, তো এস 8 দেখি কত হয়। এস 8 মানে হচ্ছে 16 ইন্টু 64 যোগ 28, 64 ইন্টু 16 কত হয় 64 ইন্টু 16 মানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 1024 যোগ 28, তার মানে 1052, 1052 আছে কোনো অপশন, 10 নাই একটা অপশন 105, দুইটা জিজ্ঞেস কর 10 ওটা করে দিত, ওটা করে কোন জায়গায় বলতো, ও 28, এখনো 28 কন্টিনিউ করছি, 32 যদি নেই তাহলে 56 হয়ে যাচ্ছে না 1056, তাহলে এস 8 হলো। আর এস 9, এস 9 চেক করি, তাহলে 16 ইন্টু 81 যোগ 36, ইয়েস 36, তাহলে 81 ইন্টু 16 দেখ কত হয়, 81 ইন্টু 16 6 48, 6 এদিকে 9 12, 1296 যোগ 36, মিলছে কি কোনটার সাথে, হ্যাঁ মিলে যাচ্ছে তাই না 1332, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1056 আর 1332 মানে এ আর ডি, তো 16 হচ্ছে এ আর ডি। সবগুলো অ্যান্সার বোঝা গেল কি করে হলো, ভেরি গুড।